রোহিঙ্গা রোহিঙ্গা বলে আওয়াজ করা হলো। এখনো পর্যন্ত আমরা যদি জিজ্ঞাসা করি বিহারের ভোটে কতজন রোহিঙ্গাকে পেয়েছিল, বাংলাতে কতজন রোহিঙ্গাকে পেলেন এখনো পর্যন্ত? কোনো উত্তর নেই, নিরুত্তর। এক অদ্ভুত সমাহার, মানে একদিকে মাওবাদীদের সাহায্য পাচ্ছে, অপরদিকে বিজেপির সাহায্য পাচ্ছে তৃণমূল কংগ্রেস। সুযোগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বেসিক্যালি সেই মানুষটিকে কলঙ্কিত করেছেন, রাজনীতিটাকে কলঙ্কিত করেছেন, এবং সর্বোপরি যেটা করেছে সেটা রাজ্যের ক্ষতি। বিজেপিও বুঝেছেন যে বর্তমানে এই রাজ্যে বিজেপির যে অবস্থান, সেখান থেকে তাদের ভোটে জিতে ক্ষমতায় আসাটা অসম্ভব। এসআইআর হওয়ার ফলে মতুয়া ভোটের একটা বৃহৎ অংশ বিজেপির কাছ থেকে সরে যাবে। আইনজীবী ফিরদৌস শামীমের বাইরেও তার আর একটা পরিচয় রয়েছে, তার একটা রাজনৈতিক পরিচয় রয়েছে। 2026-এর বিধানসভা নির্বাচনে এই মুহূর্তে রাজ্য রাজনীতি সরগরম রয়েছে একাধিক ইস্যুতে, যার প্রথম ধাপ হচ্ছে এসআইআর। যে এসআইআরে ইতিমধ্যে 59 লক্ষের কাছাকাছি মানুষের নাম বাদ চলে গেছে, যেটা ফেরত আসার কোনো সম্ভাবনা নেই। কিন্তু দ্বিতীয় যে প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আগামী 27 তারিখ থেকে শুরু হচ্ছে হিয়ারিং, সেখানে কত লোকের নাম বাদ যাবে এবং সেখানে রাজনৈতিকভাবে কারা বেশি ফায়দা পেতে পারে। দেখুন, এসআইআর এমন একটি বিষয় যেখানে যার আইনগত ভিত্তি রয়েছে, আমি প্রথম থেকেই বলে আসছি। কিন্তু এসআইআর এর ইন্টেনশন এটা হওয়া উচিত যে যাতে বৈধ ভোটার ভোটার লিস্টে থাকে, অবৈধ ভোটার বা মৃত ভোটারের নাম বাদ যায়। এসআইআর এর ইন্টেনশন কখনোই এটা হওয়া উচিত নয় যে বৈধ ভোটারের নাম বাদ যায়। অর্থাৎ এই ভোটার লিস্টের শুদ্ধিকরণের জন্য এসআইআর হওয়াটা উচিত। তার কারণ কি, আমি খুব সহজভাবে বোঝার জন্য বলি যে একজন মানুষ তার সারা জীবনে হয়তো ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিচ্ছে, তার সন্তান যেদিন মারা যাবে তার সন্তান সর্বপ্রথম কী করবে, ডেথ সার্টিফিকেটটা নিয়ে ইন্স্যুরেন্সের ক্লেম করতে যাবে। কিন্তু আমি এরকম খুব কম সন্তান পেয়েছি যারা তার ডেথ সার্টিফিকেটটা নিয়ে ভোটার লিস্ট থেকে তার বাবার নাম বা মায়ের নামটা বাদ দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। সাধারণভাবে এটা হয় না। ফলে কি হয়, টাইম টু টাইম এরকম অনেক মানুষের নাম হয়তো ভোটার লিস্টে থেকে যায়। যেন টাইম টু টাইম যে আদৌ সেই মানুষটি বেঁচে আছেন, নাকি মারা গেছেন, নাকি শিফটেড হয়ে গেছেন, নাকি অন্য জায়গায় ভোটার লিস্টে নাম তুলেছেন, এটা দেখাটা কর্তব্য। আমি এই নির্বাচন কমিশনের যে কন্ডাক্ট, দেখুন আপনার আজকে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত হয়ে গেছে। যদি এই এপিক কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত করে দেওয়া যায়, একজন মানুষের বায়োমেট্রিক যদি আইডেন্টিটি যদি সেটা সঙ্গে কানেক্ট করা যায়, এবং সেই আদৌ সেই মানুষটির অস্তিত্ব রয়েছে কি না সেটা যদি অ্যাডজার্জ করা যায়, সেটা যদি দেখা যায়, তাহলে কিন্তু সেটা খুব সহজেই মানে এই ভোটার লিস্টটা শুদ্ধিকরণ হতে পারে। আমি জানি না কী উদ্দেশ্য নিয়ে সকলের জন্য আধার কার্ড বানালেন যখন, তখন বললেন এটা সবথেকে পৃথিবীর সবথেকে মানে শক্তিশালী একটি কার্ড হতে চলেছে, কারণ এখানে সব কিছু মানে বায়োমেট্রিক মানে সমস্ত রেকর্ড থাকবে, তার আঙ্গুলের ছাপ, তার চোখের রেটিনার সমস্ত রিডিং নিয়ে তার বায়োমেট্রিক স্ট্যাটাসটা থাকবে। পরবর্তী শোনা গেল না, আধার কার্ড পরবর্তীতে যদিও সুপ্রিম কোর্ট বলে দিল যে না, এটা ম্যান্ডেটারি করা যাবে না। তারপরেও আধার কার্ড নিয়ে আপনাদের এখন বর্তমানে স্ট্যান্ড হচ্ছে যে না, আধার কার্ডটা মানে ও আর খুব একটা গুরুত্ব নেই, এটা সেকেন্ডারি ডকুমেন্ট হিসেবে পরিগণিত হয়ে গেছে। তাহলে আপনার এত কোটি কোটি টাকা খরচা করে আধার কার্ড তৈরি করার প্রয়োজনীয়তা কি? আর আধার কার্ড যদি তৈরি হলো, তাহলে আধার কার্ডটা কেন এপিক কার্ডের সাথে কানেক্ট করে সহজেই মানুষ বেঁচে আছেন না মারা গেছেন এটা সহজেই অনুধাবন করা যাবে না? কারণ এখন দেখেছেন এই ছোটো ছোটো এই বায়োমেট্রিক যে রিডিং নেওয়া হয়, ফিঙ্গার রিডিং নেওয়া হয়, সেখানে খুব সহজেই লোকে ওই সিম কার্ড দেওয়ার জন্য সেগুলো ব্যবহার করছে। অথচ কেন একটা নির্বাচন কমিশনের মতো এরকম একটি সংস্থা, সাংবিধানিক সংস্থা, কেন সেটা ব্যবহার করতে পারছে না? এই আধার কার্ডের ডাটাটা সহজেই মানুষকে মানে ট্রেস করা যায়, কিন্তু তারা করছে না কেন সেটা তারাই বলতে পারে। যদিও তারা ফর্ম 8-এর মাধ্যমে কানেক্ট করছেন এপিক কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার বা আধার নাম্বার নিচ্ছেন, কিন্তু সেগুলো তার ইউজ দেখছি না, ব্যবহার দেখছি না, যার ফলে মানুষকে সহজেই কিন্তু মানে রাহাত দেওয়া যেতে পারতো, সহজেই মানুষ রিলিফ পেত। তার কারণ ধরুন একজন মানুষ যার মুর্শিদাবাদের ভোটার লিস্টের নাম আছে বা মালদার ভোটার লিস্টের নাম আছে, তিনি হয়তো কলকাতায় বর্তমানে বসবাস করেন বা দিল্লিতে বর্তমানে খুব সহজেই তার আধার মানে ওই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে খুব সহজেই যে ডিটেক্ট করা যায় যে মানুষটি না এই এপিক কার্ডের নাম্বারের সঙ্গে এই মানুষটি যুক্ত এবং তিনি বর্তমানে হয়তো মুম্বাইতে আছেন বা কলকাতায় আছেন। তারা করছেন না। আসলে এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে মানুষ হ্যারাস্ট হচ্ছেন। দেখুন, কে আছেন কি নেই, যিনি বিএলও
বা রেসপেক্টিভ দলের বিএলএ যারা আছেন তারা খুব সহজেই ডিটেক্ট করতে পারে। এটা নিয়ে এত আমি বলবো উচ্চ স্বরে সমস্ত রাজনৈতিক দলগুলোর নামার সত্যি কোনো প্রয়োজন ছিল না, কিন্তু বাধ্য করলেন কিছু মানুষ, কিছু রাজনৈতিক নেতৃত্ব, তারা এমন কমেন্ট করতে শুরু করলেন বিভিন্ন, বিশেষ করে কমিউনাল কমেন্ট, যেগুলোর কোনো প্রয়োজন ছিল। ভারতীয় নাগরিক, তার নাম ভারতের ভোটার লিস্টে, ভোটের জন্য যে লিস্ট তৈরি হবে সেই ভোটার লিস্টে থাকবে তার নাম, তিনি হিন্দু হন, মুসলিম হন, খ্রিস্টান হন। এর মানে এমন একটা আবহাওয়া তৈরি করার চেষ্টা করা হলো অ্যাজ ইফ যেন মুসলিমদের নাম্বার যাবে। রোহিঙ্গা বলে আওয়াজ করা হলো। এখনো পর্যন্ত আমরা যদি জিজ্ঞাসা করি বিহারের ভোটে কতজন রোহিঙ্গাকে পেয়েছিলেন, বাংলাতে কতজন রোহিঙ্গাকে পেলেন, এখনো পর্যন্ত কোনো উত্তর নেই, নিরুত্তর। আসলে এটা করে যেটা করছেন সেটা হচ্ছে এই রাজনীতিতে আসলে সাম্প্রদায়িক সম্প্রীতি যেটা বজায় থাকার কথা সেটা বিনষ্ট হচ্ছে, সাম্প্রদায়িক রাজনীতির স্কোপ তৈরি হচ্ছে। এই এসআইআরে বামেদের কতটা সুবিধা হতে পারে? কারণ গত কয়েকটা নির্বাচনে আমরা দেখেছি যে বামেরা এ রাজ্যে বারবার শূন্য হয়েছে। না দেখুন, এসআইআর এর সঙ্গে বামেদের শূন্য হওয়ার খুব একটা সম্পর্ক আছে বলে আমি মনে করি। বামেদের শূন্য হওয়ার পিছনে মানে হয়তো রাজনৈতিক কারণ রয়েছে, তার পিছনে আপনার হয়তো অনেকে হয়তো অপছন্দ হবে, তার পিছনে অনেক কনস্পিরেসি রয়েছে। কারণ আপনারা দেখেছিলেন অল অফ দ্য সাডেন সকলে একসঙ্গে বলতে শুরু করলো বামেদের ক্ষমতা থেকে দূরে রাখতে হবে, এবং তাতে সকলেই সাহায্য করেছে। আপনি কি কর্পোরেট ওয়ার্ল্ড থেকে শুরু করে রাজনীতির বিভিন্ন রাজনৈতিক চরিত্র, বিভিন্ন রাজনৈতিক দল, আপনি ভাবতে পারেন মাওবাদীদের সঙ্গে তৃণমূল কংগ্রেস একই সঙ্গে একই ভাষায় কথা বলছে, এটা তো হতে পারে না। আবার বিজেপি বলছে যে আমরা সাহায্য করেছিলাম বলে সেই সময় কিন্তু নন্দীগ্রাম সিঙ্গুর হয়েছে। ফলে এই এক অদ্ভুত সমাহার, মানে একদিকে মাওবাদীদের সাহায্য পাচ্ছে, অপরদিকে বিজেপির সাহায্য পাচ্ছে তৃণমূল কংগ্রেস। মানে বামেদের ক্ষমতা থেকে দূরে রাখার জন্য বিজেপিও সাহায্য করছে, মাওবাদীরা সাহায্য করছে, সুশীল সমাজের নাম করে হঠাৎ করে পরিবর্তন চাই হোর্ডিং এসে সেই সুশীল সমাজে সাহায্য করছে। একটা অদ্ভুত সমীকরণ তৈরি হলো, এবং এই অদ্ভুত সমীকরণ কেন তৈরি হয়েছিল এটা নিশ্চিতভাবে এখনও অনেকেই রিসার্চ করছেন, অনেকেই বুঝতে পারছেন, অনেকেই অনেক দিক নির্দেশ পাচ্ছেন যে এই অদ্ভুত সমীকরণ তৈরির পিছনে অন্য কারণ ছিল হয়তোবা, কারণ কোনো ব্যবসায়িক স্বার্থ। কারণ এখনো পর্যন্ত দেখলেন না যে বেসিক্যালি সেই সময় 1 লাখি গাড়ি, সেটা কিন্তু আদতে আর 1 লাখই থাকলো না। এই কস্ট সেগুলো যুক্ত হওয়ার জন্য এর পিছনে কে রয়েছে, এও তো তদন্তের বিষয়, আমি মনে করবো এগুলো রিসার্চের বিষয়। আমরা দেখেছি বহু সময় যেখানে দেশের প্রধানমন্ত্রী হতে হতে, যেমন জ্যোতিবাবু তিনি প্রধানমন্ত্রী হতে হলেন না, যেখানে ঐতিহাসিক ভুল, কিন্তু ওইটা আর এই যে টাটাদের যে ন্যানো কারখানা গড়ার পেছনে বামেরা আপ্রাণ চেষ্টা করেছিল, কারণ তারা বলেছিল কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন তীক্ষ্ণ রাজনৈতিক ব্যক্তিত্বকে ওখানে 24 দিন বসিয়ে রাখাটা বুদ্ধবাবুর কি কোথাও ঐতিহাসিক ভুল ছিল? আমি মনে করি যেমন বুদ্ধবাবু অত্যন্ত সেন্সিটিভ মানুষ ছিলেন, এবং রাজনৈতিকভাবে তিনি যে অবস্থান করতেন, তিনি মনে করতেন যে গণতন্ত্রে সকলের ভয়েস সমানভাবে উচ্চারিত হওয়া এবং সেটা মানুষের কাছে পৌঁছে যাওয়া উচিত। বুদ্ধবাবু সেদিন মানে প্রশাসনিকভাবে যে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন সেটা হয়তো রাজনীতিকে, মানে আমাদের রাজনীতির যে হাইট, উচ্চতা, সেটা বাড়ায়। তো আমার দুর্ভাগ্য হলে সত্য, অনেকেই তো তার মানে ভুল সুযোগ নিয়ে, ইভেন বুদ্ধবাবু আপনাদের মনে থাকবে নিশ্চিতভাবেই এই সিঙ্গুরের জমি নিয়ে যখন এই কথাবার্তা চলছে, সেই সময় গৌতমবাবু তিনি এই কমিউনিকেটটা করতেন, আমি তার ইন্টারভিউ দেখেছি, আপনারা সকলেই দেখেছেন, যে বুদ্ধবাবু জাস্ট মানে হাতে ধরতে বাকি রেখেছিল যে আপনি এটাই নিয়ে এটা সেটেলড করুন। একজন বিরোধী রাজনৈতিক নেত্রীর প্রতি, মানে একজন মুখ্যমন্ত্রীর তার যে অবস্থান, তার যে মানে একটা ভদ্রতাবোধ, তার যে রাজনীতি মানুষকে সত্যি সত্যি এলিভেট করে, সেই রাজনীতি, সেটা বলবো যে সুযোগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়
বেসিক্যালি সেই মানুষটিকে কলঙ্কিত করেছেন, রাজনীতিটাকে কলঙ্কিত করেছেন, এবং সর্বোপরি যেটা করেছেন সেটা রাজ্যের ক্ষতি। দেখুন, আপনি বলুন তো যে সিঙ্গুর এবং নন্দীগ্রামের এই ঘটনার পরে রাজ্যে একটা শিল্প কারখানা এসছে, বেসরকারি ক্ষেত্রে কোনো প্রকার কর্মসংস্থানের সুযোগ নেই। দেখুন, সরকারি ক্ষেত্রে কর্মসংস্থান অত্যন্ত লিমিটেড, সেটাও হচ্ছে না, প্রতি বছর হচ্ছে না, প্রতি বছর এসএসসি টেট হচ্ছে না। আর বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থানের কোনো সুযোগই নেই, যার কারণ আপনি মনে করেন টাটার মতো শিল্পপতি চলে গেছে, আর কোন শিল্পপতি আসবে বলুন তো? পশ্চিমবঙ্গে টাটার মতো শিল্পপতি চলে যাওয়ার পরে কোনো শিল্পপতি আসবে? আসবে না, এবং আসেও নি। আজ 2011 সাল থেকে আজকে 2025 সাল শেষ হতে চলল, মানে এতগুলো বছর পেরিয়ে গেল, এখনো পর্যন্ত একটি শিল্প কারখানা তৈরি হলো না। অথচ মুখ্যমন্ত্রী কদিন আগে এই শিল্প সম্মেলন বা কনক্লেভ বাণিজ্য সম্মেলন, এই যে বাণিজ্য সম্মেলনটা করলেন, সেখানে তিনি বলছেন যে 2 লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়েছে, এবং গত 14 বছরে অর্থাৎ 2011 সালের পর থেকে 2025 ডিসেম্বর পর্যন্ত তিনি যা হিসেব দিলেন তাতে দেখা যাচ্ছে যে গত 14 বছরে এ রাজ্যে শিল্পের ভান্ডার হয়ে গেছে। শিল্পটা আপনি দেখেছেন? মানে আপনি শিল্পের ভান্ডার তৈরি হয়েছে, তো আপনি একটা শিল্প দেখান, আপনি একটা সূচ শিল্প দেখান, অন্য কিছু বাদ দেন। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে আপনি সমস্ত রকম ছবি দেখেছেন, দুর্গাপুজোর উদ্বোধন ও মাটি উৎসব, সব কিছু দেখেছেন। একটা শিল্প কারখানার মানে উদ্বোধন হচ্ছে, শিলান্যাস না, উদ্বোধন। শিলা পুঁতে শিলান্যাস তৈরি হবে, শিল্পপতি সৌরভ গাঙ্গুলি তৈরি করবেন, এরকম কোনো শিলান্যাস নয়, উদ্বোধন। একেবারে তৈরি হওয়া কারখানা, সেখানে প্রোডাকশন শুরু হবে, এরকম উদ্বোধনের ছবি আপনি একটা দেখাতে পারবেন? একটা সিঙ্গেল একটা ছবি। মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে আছেন, পাশে তার অর্থমন্ত্রী দাঁড়িয়ে আছেন, মুখ্য সচিব, অর্থ সচিব দাঁড়িয়ে আছেন, একটা ছবি দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। তার কারণ টাটার মতো শিল্পপতি যে রাজ্য থেকে চলে যায়, সেই রাজ্যে কেউ শিল্প স্থাপন করতে আসবে বলে আপনি বিশ্বাস করেন? মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, সেখানে এ রাজ্যের শিল্প ব্যবস্থাপনা নেই, এখানে আপনার ওয়াকফ সংশোধনী যে আইন, সেই আইনের শেষ মুহূর্ত পর্যন্ত যে টাইম, সেই টাইম অর্ধেক মানুষ জানতে পারেনি, সেখানে ওবিসি একের পর এক অভিযোগ রয়েছে। দেখুন, সেটা আপনি বলতে পারেন নিশ্চিতভাবে যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তার সাপেক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানের পরে একদম শেষ মুহূর্তে গিয়ে এতগুলো মানুষকে, এতগুলো ওয়াকফ সম্পদকে সে মানে ক্ষতির সম্মুখীন করিয়ে দিল। ওবিসি নিয়ে মুসলিমদের মধ্যে চরম ক্ষোভ বিক্ষোভ রয়েছে। দুর্নীতি নিয়ে, বিশেষ করে চাকরি না হওয়া, দুর্নীতি, চাকরি ক্ষেত্রে দুর্নীতি নিয়ে সাধারণ তরুণীদের মধ্যে, সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে সাংঘাতিক ক্ষোভ রয়েছে। এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায় জিতছে। দেখুন, এখানে আমি মনে করি দুটো ফ্যাক্টর কাজে। এক, বিরোধীরা তারা একসঙ্গে হতে পারছেন না। দ্বিতীয় হচ্ছে যে কেন্দ্রের বর্তমানে যে শাসক দল অর্থাৎ বিজেপি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সহায়তা করছে, কারণ ডিরেক্ট প্রমাণ থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত একবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সিবিআই বা ইডি ডাকেননি, প্রথম। দ্বিতীয় হচ্ছে যে তাকে বিভিন্নভাবে বিভিন্ন পলিটিক্যাল ইস্যুতে আইদার সাইলেন্ট থেকে অথবা কোনো ব্যবস্থা গ্রহণ না করে তাকে সাহায্য করছে কেন্দ্রীয় সরকার, এবং যদিও সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়াটাই উচিত, আইনগতভাবে নৈতিকতার সঙ্গে ব্যবস্থা নেওয়াটা উচিত, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য সেটা নিচ্ছেন না বিজেপি। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তার সুবিধা নিয়ে যাচ্ছেন, এবং বিজেপিও বুঝেছেন যে বর্তমানে এই রাজ্যে বিজেপির যে অবস্থান, সেখান থেকে তাদের ভোটে জিতে ক্ষমতায় আসাটা অসম্ভব। ফলে তারা বিশেষ করে ধর্মনিরপেক্ষ শক্তিকে ক্ষমতা থেকে দূরে রাখার জন্য তারা এরকম একটি, যারা সব সাম্প্রদায়িকতা করেন, তাদেরকে ক্ষমতায় রাখলে বিজেপির যে সাম্প্রদায়িক রাজনীতি, সেই রাজনীতি তুষ্ট হবে বলে তারা মনে করছে। কদিন আগেই দেখলাম দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তাহিরপুরে আসবেন বলে বেশ সাজো সাজো রব হলো। তার কারণ সেখানে মতুয়া সম্প্রদায়, যে মতুয়া সম্প্রদায়, যেখানে হরিচাঁদ ঠাকুর তাদের তৈরি করা সেই মতুয়া সম্প্রদায়, যে মতুয়া সম্প্রদায় এখনো তারা জানে না যে তাদের এই 2026-এ ভোটদানের অধিকার তারা পাচ্ছেন কিনা, এক। দ্বিতীয়ত হচ্ছে তাদের নাগরিকত্ব নিয়ে যে বড় প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরও কিন্তু প্রধানমন্ত্রীর কাছ থেকে পেলেন না।
প্রধানমন্ত্রী এসে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলছে যে এখানে এই যে যারা মূলত বাইরে থেকে এসছে তাদেরকেই মূলত সাহায্য করছে মমতা ব্যানার্জি, কিন্তু এই রানাঘাট বলুন, নদীয়া কুপার্স বলুন, ক্যাম্প, বিভিন্ন জায়গার মধ্যে আপনার বনগা বলুন, গাইঘাটা বলুন, মতুয়া সম্প্রদায়কে নিয়ে আপনারা কি ভাবেন? দেখুন, মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা এসছেন এই দেশে, তারা আমার দেশের নাগরিক। তারা আমার দেশ গঠনে আমি মনে করি তাদের বিরাট অবদান রয়েছে। বিশেষ করে পূর্ববঙ্গ থেকে যে সমস্ত মানুষ এসেছেন, তিনি জ্যোতি বসুই হন, আর তিনি বর্তমানে বনগাঁ বা রানাঘাট বা কুপার্স ক্যাম্প বা গাইঘাটা যেখানেই বসবাস করি মতুয়া হন, যার ভোটার কার্ড রয়েছে, যার আধার কার্ড রয়েছে, যিনি এত জমি জায়গা কিনেছেন, একটা মুদির দোকান চালান, বা হয়তো কাঁধে করে মাল নিয়ে এসে বনগা লোকালে বিক্রি করেন, সেই মানুষটি আমার দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং আমি মনে করি এবং আমি দেখেওছি মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা অত্যন্ত পরিশ্রমী মানুষ হন, ফলে আমার দেশ গঠনে তাদের বিরাট অবদান রয়েছে। এবং এই মানুষগুলোকে আপনি কখনোই আমার দেশ থেকে তারা আমার দেশের আমার সহনাগরিক নন এটা বলাটা অনুচিত। দেখুন, বিজেপি যে স্ট্যান্ড নিয়েছে, আমি মনে করি এসআইআরের ফলে যেভাবে মতুয়া ভোট, এর আগে এসআইআর পূর্ববর্তী অবস্থায় যেভাবে মতুয়া ভোট বিজেপি পেয়েছে, আমি রাজনৈতিকভাবে মনে করি যে এসআইআর হওয়ার ফলে মতুয়া ভোটের একটা বৃহৎ অংশ বিজেপির কাছ থেকে সরে যাবে, এবং সেই ভোটের একটা অংশ ধর্মনিরপেক্ষ যে শক্তি তার পাওয়ার সম্ভাবনা প্রভূত। আপনারা দেখেছেন যে মতুয়া সম্প্রদায়ের মানুষ তার অবস্থান বিক্ষোভ করেছেন, সেখানে কিন্তু বাম নেতৃত্ব থেকে শুরু করে অনেকেই সেখানে কিন্তু গেছিলেন। আমি নিজেও ইনফ্যাক্ট ওই অঞ্চলে বেশ কয়েকবার গেছি, এবং তাদের সঙ্গে মানে একেবারে ডাইরেক্ট ইন্টারাকশন করেছি যে তারা কি ভাবছেন, মানে মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা কি ভাবছেন বর্তমানে রাজনীতি নিয়ে। তারা বলেছেন যে এটা আমাদের সত্যি খুব পীড়া দিয়েছে। তাদের মধ্যে অনেকেই কিন্তু বিজেপিকে ভোট দিয়েছেন এর আগের ভোটে, তারা ভোট দিয়ে নির্বাচিত করে কেন্দ্রীয় মন্ত্রী বানিয়েছেন, কিন্তু তারা বলছেন যে এই ডিসিশন আমাদের পীড়া দিয়েছে। এবং এসআইআরের ফলে যে মতুয়া সম্প্রদায় একটা বড় অংশের মানুষের নাম বাদ হওয়া বা অন্যান্য বিষয় তারা যেভাবে ভীত সন্ত্রস্ত হচ্ছে, তাতে আমি মনে করি মতুয়া ভোটের একটা বড় অংশ বিজেপির কাছ থেকে সরে যাওয়ার সম্ভাবনাই বেশি। অলরেডি তো শান্তনু ঠাকুর ওখানকার সাংসদ, বিজেপির সাংসদ, তিনি বলছেন প্রায় 1 লক্ষ মানুষ এবারে তারা ভোটে অংশগ্রহণ করতে পারবে না, যাদের এসআই ভোটার তালিকা থেকে নাম বাদ চলে যাবে। তাহলে সেটা তো বিজেপির এগেনস্টেই যাবে। আমি ঠিক কথাই প্রথম দিন থেকে বলে আসছি যে এসআইআরের ফলে বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মধ্য থেকে যে ভোট বিজেপি পেয়েছিল তার থেকে অনেক কম ভোট পাবেন পরবর্তী নির্বাচনগুলোতে, এবং মতুয়া সম্প্রদায়ের মধ্যে বিরাট ক্ষোভ বিক্ষোভ রয়েছে এই এসআইআর এবং এই যে নাগরিকত্বের প্রশ্নে। দীর্ঘদিন আপনি রাজনীতি আছেন, শেষ প্রশ্নে যাব। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে এই 26-এর বিধানসভা নির্বাচন কোন দিকে যেতে চলেছে? আমি মনে করি ভারতবর্ষের মানে যে কোনো রাজনীতি নিয়ে প্রেডিকশন করাটা অনুচিত, কারণ ভারতবর্ষের মানুষই ভারতবর্ষের ভবিষ্যৎ ঠিক করেন, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তাই। পশ্চিমবঙ্গের মানুষই পশ্চিমবঙ্গের রাজনীতির ভবিষ্যৎ ঠিক করেন। তবে আমি সর্বদাই আশাবাদী যে ভারতবর্ষের যে সংবিধান, যে সাংবিধানিক মোরালিটি, সেটাকে আপহেল্ড করার জন্য পশ্চিমবঙ্গের মানুষ সর্বদা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বর্তমানে দেশ এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছে, সেখান থেকে আমি মনে করি সাংবিধানিক মোরালিটিকে আপহেল্ড করার জন্য পশ্চিমবঙ্গের মানুষের উচিত ধর্মনিরপেক্ষ শক্তির প্রতি নিজেদের আস্থা সেটাকে জ্ঞাপন করা। এবং আমি মনে করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি যে পশ্চিমবঙ্গে ধর্মনিরপেক্ষ শক্তি তাদের প্রতি পশ্চিমবঙ্গের মানুষ আস্থা জ্ঞাপন করবে। তাহলে ধর্মনিরপেক্ষর কথা যখন বলছেন, তাহলে হুমায়ুন কবির মসজিদ তৈরি করেছে, তাতে কোনো অন্যায় বা অপরাধের কোনো জায়গা নেই। যে কোনো মানুষ ভারতবর্ষে তার ধর্মের জন্য মন্দির, মসজিদ, গির্জা বানাতেই পারে। কিন্তু এই মসজিদ উদ্বোধনের নাম করে হুমায়ুন কবির তিনি আলাদা একটা দল ঘোষণা করে দিলেন, তার সিম্বল ঘোষণা হয়ে গেল, প্রার্থী পর্যন্ত ঘোষণা হয়ে গেল। তাহলে মসজিদের পাড়ার পেছনে কি তাহলে রাজনৈতিক তার কোনো উদ্দেশ্য আছে? দেখুন, দুর্ভাগ্য এটা, ভারতবর্ষের এটাই দুর্ভাগ্য। ভারতবর্ষে এখন আর আপনি বলুন তো কজন রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে আপনি জিডিপি, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, কর্মসংস্থান, হায়ার স্টাডিজ, প্রাইমারি এডুকেশন, এলিমেন্টারি এডুকেশন, এই নিয়ে আপনি একেবারে মানে যুক্তিগ্রাহ্য যে মতামত, বিশ্লেষণ এগুলো পান? আপনি বলুন তো, এই যে সন্ধ্যাবেলার টিভির টক শোতে কদিন সুযোগ হয় যে ভারতবর্ষের
বিভিন্ন সেক্টর ধরে ধরে সেই সেক্টরের কী অবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা কী, শিক্ষা ব্যবস্থার কী অবস্থা রয়েছে, ইভেন আপনার মিডিয়া জগৎ, যে আমরা প্রতিদিন যে আমাদের যে মান, সেই মান আমরা কতটা আপলিফ্ট করতে পারলাম বা আমাদের মান আরও কতটা নেমে গেল, এই নিয়ে আমাদের যে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন নিয়ে যে সুযোগ, আলোচনার যে সুযোগ, তা কি আছে? নেই। তার কারণ ধর্মীয় রাজনীতিতে এই বর্তমান সময়ে বেশ কিছু রাজনৈতিক নেতৃত্ব এবং রাজনৈতিক দল তারা ঢুকে পড়ছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যেমন রাজনীতিতে এইভাবে ধর্মের আনয়ন বা ধর্মক্ষেত্রে রাজনীতির গমন, দুটোর কোনোটাই কাঙ্ক্ষিত নয়। যদি একবার এটা ঘটে, রাজনীতিতে ধর্মের আগমন বা ধর্মে রাজনীতির গমন, এই যদি ঘটতে থাকে না, তাহলে কিন্তু ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকারময়, বিপদের আশঙ্কা করছে। একদম অত্যন্ত। আমি মনে করি রাজনীতিতে কখনোই ধর্ম আসা উচিত নয় বা ধর্মেও কখনো রাজনীতি যাওয়া উচিত নয়। সেটা যদি হয়, একটা সাংঘাতিক বিপদ। তার কারণ আমরা মধ্যযুগীয় ব্যবস্থাপনা থেকে বেরিয়ে এসেছি। আমি মনে করি ধর্ম এটি মধ্যযুগীয় অতি উত্তম পদ্ধতি, যেখানে মানুষকে একটা ইউটোপিয়ান থট দিয়ে মানুষকে ইন অর্ডারে রাখা হতো। আজকের যুগে এই আধুনিক রাষ্ট্রের কনসেপ্টে ল অ্যান্ড অর্ডার এটা স্টেট সাবজেক্ট। ফলে এখানে কিন্তু ধর্মের রাষ্ট্রের নির্মাণে, রাষ্ট্রের নীতি নির্ধারণে ধর্ম কখনোই নির্ণায়ক শক্তি হওয়া উচিত নয়। সেটা যদি হয়, ধর্ম যদি নির্ণায়ক শক্তি হতে শুরু করে, তাহলে কিন্তু যেটা হবে সেটা হচ্ছে আমরা যে মধ্যযুগকে পেরিয়ে এসে যে আধুনিক যুগে প্রবেশ ঘটেছে, সেটা কিন্তু আবার রিভার্স করবে। অর্থাৎ মধ্যযুগে আবার ফিরে যাব এবং মধ্যযুগে যা যা ছিল একই অবস্থা তৈরি হবে এবং দেখছেনও তাই, সেই একই অবস্থার দিকে আমরা যাচ্ছি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।